আসসালামু আলাইকুম। পড়ে শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর লেখা অসম্ভব মজার একটা ছোট গল্প, মন্টুর মাস্টার। বিএ পাশ করে বসে আছে মিহির। কি করবে কিছুই স্থির নেই। এমন সময়ে দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালির। কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য বিএ পাশ গৃহশিক্ষক চাই। আহার ও বাসস্থান দেওয়া হইবে, তাছাড়া বেতন মাসিক ৩০ টাকা। বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির। এইরকম একটা সুযোগই খুঁজছিল সে। খাওয়া থাকাটা অমনিই হবে, তাছাড়া ৩০ টাকা মাস মাস। কিছু কিছু বাড়িতেও পাঠাতে পারবে। এমএটাও পড়া হবে সেই সঙ্গে। সিনেমা, ফুটবল, ম্যাচ দেখার মতো পকেট খরচারও অভাব হবে না। একবার তার মনে হলো এই বিজ্ঞাপনটা এর আগেও যেন দেখেছে সে, ওই আনন্দবাজারেই। হ্যাঁ, প্রায় সে দেখেছে। গত বছরও দেখেছিল। তখনই তার ইচ্ছা হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিএ পাশ করেনি। খুব সম্ভব ছেলেটি একটি গবাকান্ত, তাই বেতন ভারী দেখে কেউ এগোলেও ছেলে আবার তার চেয়েও ভারী দেখে পিছিয়ে পড়ে। সে কিন্তু পেছবে না, প্রাণপণে পড়াবে ছেলেটাকে। পড়াতে গিয়ে যদি পাগলও হয়ে যেতে হয় তবুও ৩০ টাকা কম টাকা নয়। তার জন্য গাধা পিটিয়ে মানুষ করা আর বেশি কথা কি? মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। ভদ্রলোক কতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন নাকি? বিকেলেই মিহির সেই ঠিকানায় গেল। বিয়ের সার্টিফিকেটটা সঙ্গেই নিয়ে গিয়েছিল, কিন্তু ভদ্রলোক তা দেখতেও চাইলেন না। কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাদমস্তক। মিহির যেন মিহিরের সার্টিফিকেট। মিহির খুশিই হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো বাপু। মিহির ইতস্তত করল। জামা খুলতে হবে কেন? বুঝতে পারে না সে। আপত্তি আছে তোমার? না না। মিহির জামাটা খুলে ফেলে। ৩০ টাকার জন্য জামা খোলা কেন? যদি জামাই হতে হয় তাতেও সে রাজি। তুমি এক্সারসাইজ করো? একটু আধটু। বেশ বেশ। ভদ্রলোক একটু চিন্তিত। মিহির ভাবে, এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা খোয়ালো না তো? নাই বলতো কথাটা। কিন্তু কী করেই বা সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের উপর এমন চটা? কিন্তু এ তো ভারী আশ্চর্য। সে গ্রাজুয়েট কিনা, কোন বছরে পাশ করেছে, এসবের কিছুই তিনি জিজ্ঞেস করছেন না। আর একটা কথা খালি জিজ্ঞেস করব তোমায়। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে। এইবার বোধহয় সেই প্রশ্নটা আসবে, আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে বিয়েতে সে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে। ভদ্রলোক মিহিরকে আরেকবার ভালো করে দেখে নিয়ে বললেন, তোমার শরীরটা নেহাত মন্দ নয়। ওজন কত তোমার? ওজন? আকাশ থেকে পড়ে মিহির। অবশেষে কিনা এই প্রশ্ন! তা প্রায় 2 মণের কাছাকাছি। বেশ বেশ, কিছুদিন টিকতে পারবে তুমি, আশা হয়। কি বলিস মন্টু, তোর এ মাস্টারমশাই কিছুদিন টিকে যাবে, কি মনে হয় তোর? মিহিরের ছাত্র কাছে দাঁড়িয়েছিল। সে সায় দিল, হ্যাঁ বাবা, এই মাস্টারমশাইকে অনেক রক্ত আছে। ভদ্রলোক অবশেষে তার রায় প্রকাশ করলেন। কিছুদিন টেকা আসার কথা, বেশ কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার। যাক, সবই শ্রী ভগবানের হাতে। মন্টু বাধা দিল, ভগবানের হাতে নয় বাবা, শ্রী ছাড়। চুপ, কথার উপর কথা কোষ কেন? কিছু বুদ্ধিসিদ্ধি হলো না তোর? হ্যাঁ দেখো বাপু, পড়াশোনার সঙ্গে এটিকে টোকো শেখাতে হবে। পিতা মাতা গুরুজনদের উপর কথা বলা, অতিরিক্ত হাসা, এইসব মহৎ দোষ সারাতে হবে। বেশ, আজ থেকে ভর্তি হলে তুমি ৩০ টাকাই বেতন। মাসের 1 তারিখে মাইনে পাবে, কিন্তু একটা শর্ত আছে। পুরো 1 মাস না পড়ালে, এমন কি একদিন কম হলেও টাকাটা পাবে না তুমি। 5 দিন 10 দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটার ছেড়ে চলে গেছে। সেরকম হলে আমি বেতন দিতে পারবো না, সে কথা আমি আগেই বলে রাখছি। মন্টু বলল, একজন কেবল বাবার 29 দিন পর্যন্ত ছিলেন, আরেকটা দিন যদি কোনো রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। থাম, তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসো গে। আর সন্ধ্যা থেকে ওকে পড়াবে। মন্টু যা, মাস্টার মশাইয়ের ঘরটা দেখিয়ে দিই। আর ছোট রামকে বলে দে বেতন নিবারক মাস্টার মশাইয়ের বিছানা পেরে দিতে। আগাগোড়াই অদ্ভুত ঠেকছিল মেহিরের, কিন্তু 30 টাকা
একসঙ্গে 30 টাকা মাসের পয়লা তারিখে পাওয়াটাও কম বিস্ময়ের নয়। চিরকাল মাস গেলে টাকা দিয়েই সে এসেছে, কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা। এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে। এই অনির্বচনীয় বিস্ময়ের প্রত্যাশায় ছোটোখাটো বিষয়গুলো সে গা থেকে ঝেড়ে ফেলল। সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল। বেশ ঘরখানি দিয়েছে তাকে, ভারী পছন্দ হলো তার। এমন সাজানো গোছানো ঘরে এর আগে থাকেনি কখনো। একধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক, বেশ পরিষ্কার। একটা ছোট বুককেসও আছে, তার বইগুলো সাজিয়ে রাখলো তাতে। আর একধারে পড়াশোনার টেবিল, তার দুধারে দুটো চেয়ার। বুঝলো এ ঘাড়েই পড়াতে হবে মন্টুকে। তার সবচেয়ে যেটা চমৎকৃত হলো নিজের বিছানাটা দেখে। ঘরে একপাশে একখানা খাট, তাতেই তার বিছানা। চমৎকার গদি দেওয়া, তার উপর তোষক, তার উপরে ধবধবে সদ্য পাট ভাঙা চাদর। ভারী ভদ্রলোকেরা, না, কেবল ভদ্র বললে এদের অপমান করা হয়। যথার্থই এরা মহৎ লোক। সত্যি, খাটে শোবার কল্পনা তার ছিল না। জীবনে কখনো সে গদি মোড়া খাটে শোয়নি। আনন্দের অতিসাহ্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায়। আহ, কি নরম! আজ খুব আরামে ঘুমানো যাবে। খেয়ে দিয়ে সে তো এসেছেই, আজ আর কোনো কাজ নয়, এমনকি মন্টুকে পড়ানোও না। আজ খালি ঘুম, তোফা একটা ঘুম বেলা 8টা পর্যন্ত। মন্টু এলো বইপত্র নিয়ে। মিহির প্রস্তাব করল, এসো খাটে বসেই পড়াই। না স্যার, আমিও খাটে বসবো না। মিহির বিস্মিত হলো, কেন? এমন খাট! আপনি মাস্টারমশাই, গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার? বাবা বারণ করেছেন। ও তাই, তাহলে চলো চেয়ারেই বসি গে। ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসল। কিন্তু যাই বলো, বেশ বিছানাটি তোমাদের, ভারী নরম। বেশ আরামে ঘুমিয়ে। দেখি তোমার বই। বিনস, বিনস মানে জানো? মন্টু ঘাড় নাড়ে, তার মানে সে জানে না। বিনস মানে বরবটি। বরবটি একরকম সবজি, তরকারি হয়, আমরা খাই। বিনস দিয়ে একটা সেন্টেন্স করো দেখি, পারবে? মন্টু ঘাড় নেড়ে জানাই হ্যাঁ। তারপর অনেক ভেবে বলে, আই হ্যাড বিন দেয়ার। মিহির অত্যন্ত অবাক হয়, এ আবার কি? এতক্ষণে সে বুঝতে পারল কেন সব মাস্টার পালিয়ে যায়। গবাকান্ত বলে গবাকান্ত। মরিয়া হয়ে সে জিজ্ঞেস করে, তার মানে কি হলো? মন্টুও কম বিস্মিত হয় না। তার মানে তো খুব সোজা স্যার, আপনি বুঝতে পারছেন না? সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার, আমার ছিল বরবটি সেখানে। সেটাই ঘুরিয়ে ভালো বাংলায় হবে, সেখানেই আমার। থামো থামো, আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না তোমাকে। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে, তবে যে আপনি বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন। মিহির সন্দেহ প্রকাশ করে, খুব সম্ভব তাই ছিলে তুমি। বিন আর বিন কি এক জিনিস হলো? বানানে তফাৎ দেখছো না? এ বিন হলো বি ধাতুর ফর্ম। বাধা দিয়ে মন্টু বলে, হ্যাঁ বুঝেছি স্যার, আর বলতে হবে না। অর্থাৎ কি না, এ বিন হলো মৌমাছির চেহারা, বি মানে মৌমাছি, আর ফর্ম মানে চেহারা। আমি জানি। বিস্ময়ে হতবাক মিহির শুধু বলল, জানো তুমি? হ্যাঁ, আজ সকালেই জেনেছি। আপনি চলে যাবার পর বাবা বললেন, তোর নতুন মাস্টারমশাইয়ের বেশ ফর্ম। তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বলল, আমার চেহারা মৌমাছির মতো? জানতাম না তো। কিন্তু সে কথা থাক। যে বিনস মানে বরবটি, তা দিয়ে সেন্টেন্স হবে এরকম, পিজেন্টস গ্রো বিনস, অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটির চাষ করে, বরবটি ফলায়। বুঝলে এবার? মন্টু ঘাড় নেড়ে জানাই, বুঝেছে। অতটা ঘাড় নেড়ো না, ভেঙে যেতে পারে। তোমার তো আর মৌমাছির চেহারা নয় আমার মতন। বেশ, বুঝেছ যদি, এবার এরকম আরেকটা সেন্টেন্স বানাও বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর মুখ নড়ে, কিন্তু মুখ ফুটে কিছু বের হয় না। মিহির হতাশ হয়ে বলে, পারলে না? এই ধরো যেমন, আওয়ার কুক কুকস বিনস, আমাদের ঠাকুর বরবটি রাঁধে। এখানে তুমি কুক কথাটার দুরকম ব্যবহার পাচ্ছ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা, আরেকটা সেন্টেন্স করো দেখি। এতক্ষণে বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়ে এসেছে মন্টুর। সে এবার চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিনস। অ্যাঁ, বলো কি? আমরা সবাই মানুষ বরবটি? বরবটি মানুষ? কেন? বাবাকে অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিনস।
মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির, অর্থাৎ বসে তো সে ছিলই, মাথায় হাতটা দেয় কেবল। দিনের পর দিন, মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে তাকে। ও, এই জন্য মাস্টার আর টিকতে পারে না। কি করে টিকবে? পড়াতে আসা, কুস্তি করতে তো আসা নয়। রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলা পক্ষে পড়াতে হয়, তাহলে তো সে গেছে। তাহলে তাকেও পালাতে হবে টিউশনির মায়া ত্যাগ করে। 30 টাকার মায়া কাটিয়ে নরম গদির আরাম ফেলে? না, সে কিছুতেই পালাচ্ছে না। একজন 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একটা দিন টিকতে পারলেই 30 টাকা পেত। কিন্তু একটা দিনের জন্য 1 টাকাও পেল না। বোধহয় তার কেবল পাগল হতেই বাকি ছিল। পাগল হয়ে যাবার ভয়ে পালিয়েছে। আর একটা দিনও পড়াতে হলেই হয়তো পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়ে সে পালিয়ে গেছে হয়তো। নইলে 30টা টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? কি সর্বনাশ! ভাবতেও তার হৃদকম্প হয়। সে কিন্তু চাকরিও ছাড়বে না, পাগলও হবে না, তার দৃঢ় প্রতিজ্ঞা। মন্টু যা বলে বলুক, না পড়ে না পড়ুক, বোঝে বুঝুক, না বুঝে না বুঝুক, মন্টুকে সে বই খুলে পড়িয়ে যাবে, এইমাত্র। ওকে নিয়ে মোটেই সে মাথা ঘামাবে না। আর মাথায় যদি ঘামাতেই হয় তাহলে তো পাগলই হবে। নির্বিকারভাবে সে পড়াবে, কোনো ভয় নেই তার। তার গবেষণায় বাধা পড়ে। মন্টু হঠাৎ জিজ্ঞেস করে বসে, বেতন নিবারক বিছানার ইংরেজি কী হবে স্যার? বেতন নিবারক বিছানা আবার কি? সে একটা জিনিস। বলুন না, ওর ইংরেজিটা কী হবে? জেনে রাখা দরকার। ওরকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে না কি, হয়ে রয়েছে। আপনি জানেন না তাহলে ওর ইংরেজি? সেই কথা বলুন। ওর ইংরেজি হবে পে সেভিং বেড। মন্টু সন্দেহ প্রকাশ করে। সেভিং মানে তো কামানো। ছোট্টরাম আমাদের চাকর, সে বেতন কামায়, বেতন নিবারকে সই তো না। তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে, কিন্তু কিছুতেই সে সই না। সেজন্যই তো এই চাকরটা টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করেন তাই। কী সব হেয়ালি করছে ছেলেটা? মাথা খারাপ নাকি এর? যাক, ওসব ভাববে না সে। সে প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না এদের ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না। নির্ঘাত পাগল হতে হবে। আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো গেল। কেবল মাথা কেন, সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার। আজ এ পর্যন্তই থাক। মন্টুকে সে বিদায় দিল। যাও, আজকের মতন তোমার ছুটি। এইবার একটা তোফা নিদ্রা নরম গদির বিছানায়। দুবার বউবাজার আর বাগবাজার করেছে আজ। অনেক হাঁটাচালা হয়েছে। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাত্রে সে খাবে না বলেই দিয়েছে। এক বন্ধুর বাড়িতেই খাওয়াটা সেরেছে বিকেলে, ব্যাস। সুইচ অফ করে এখন শুলেই হয়। নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামেই মিহিরের চোখ বুজে এলো। আহ, নিদ্রার রাজ্যে সবেমাত্র প্রবেশ করেছে সে। এমন সময় তার মনে হলো সর্বাঙ্গে কে যেন 1000 সূচ বিধিয়ে দিল একসঙ্গে। আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। বাতি জেলে দেখে সর্বনাশ। সমস্ত বিছানায় কাতারে কাতারে ছারপোকা, ছারপোকা আর ছারপোকা। হাজারে হাজারে লাখ লাখ গুণে শেষ করা যায় না। শুধুই ছারপোকা। এতক্ষণে বেতন নিবারক বিছানার মানে সে বুঝল। বুঝতে পারল কেন মাস্টাররা টেকে না। ও বাবা, কেবল ছাত্রই নয়, ছারপোকাও আছে তার সাথে। ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবুও যে ভদ্রলোক 29 দিন ঝুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। ছেড়ে পালাতে হলো। একজন শহীদ পর্যায়ের, সন্দেহ নেই। 30 টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়েই ছেলে পড়ানো, না। ভদ্রলোক কেবল উদার আর মহৎ নন, বেশ রসিক লোকও বটেন তিনি। মায়া দয়া নেই একটুও, একেবারে অমায়িক। ভীতি বিহ্বল চোখে সে ছারপোকা বাহিনীর দিকে তাকিয়ে রইল। গুণে শেষ করা যায় না। ও কি মেরে শেষ করা যাবে? আর সারা রাত ধরে যদি ছারপোকায় মারবে তো ঘুমোবে কখন? না, চেয়ারে বসেই আজ কাটাতে হলো গোটা রাতটা। আলো দেখা মাত্র ছারপোকাদের মধ্যে বেশ চাঞ্চল্য পড়ে গেল। 2-3 মিনিটের মধ্যে তারা কোথায় আবার মিলিয়ে গেল। মিহির ভাবল, বাপস, এরা রীতিমতো শিক্ষিত দেখছি। যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনি কুচকাওয়াজ করে চলে গেল। আধুনিক যুদ্ধের কায়দা কানুন সব এতে জানা দেখছি। কোথায় গেল বেটারা? সদ্য পাট ভাঙা ধবধবে চাদরে এক কোণা তুলে দেখে
তোষকের গদির খাজে খাজে থুক থুক করছে ছারপোকা। অন্য ধারেও তাই। আর বেশি সে দেখল না। কি জানি এখন থেকে যদি তার মাথা খারাপ হতে থাকে। চেয়ারে গিয়ে বসলো, কিন্তু ভয়ে আলো নেবাল না। কি জানি যদি বেচারা সেখানে এসেও তাকে আক্রমণ করে, বলা যায় না কিছু। পরদিন মন্টুর বাবা জিজ্ঞেস করলেন, বেশ ঘুম হয়েছিল রাত্রে? খাসা, অমন বিছানায় ঘুম হবে না বলেন কি আপনি? ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, বেশ বেশ, ঘুম হলেই ভালো। জীবনের বিলাসী হলো গিয়ে ঘুম, আর বেসন হলো বেগুনি, না বাবা? তা তোমার ঘুমটা বোধ হয় বেশ জমাট, ঘুমিয়ে আসবা খুব। আজ্ঞে, সে কথা আর বলবেন না। একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু মোটেই তা টের পাইনি। বলো কি? আমাদের বাড়ি বর্ধমানে, শুনেছেন বোধহয়। সেখানে বেজায় মশা, মশারি না খাটিয়ে শোবার জো নেই। একদিন পাশের বাড়িতে খুব দরকারে ডেকেছিল আমাকে, কিন্তু ভুলে গেলাম সে কথাটা। যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল, কিন্তু অনেক রাত হয়ে গেছে। অত রাত্রে কে যায়? আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে ততক্ষণ। আমি করলাম কি, সে রাত্রে আর মশারি খাটালাম না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল মশায়, বলবো কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি। দারুণ বিস্মিত হলেন ভদ্রলোক। কীরকম? মশাই টেনে নিয়ে গেছে মশাই, সেজন্যই তো মশারি খাটায়নি। রাত বেরোতে অনায়াসে পাশের বাড়ি যাবার ওইটাই সহজ উপায় কি না? ভদ্রলোক বেজায় মশে পড়লেন যেন। মশাতেই যখন কিছু করতে পারেনি, তখন কিসে আর কি করবে তোমায়? তুমি দেখছি টিকেই গেলে এখানে। মিহির বলল, আমার কিন্তু একটা নিবেদন আছে। কয়েকটা টাকা আমাকে দিতে হবে আগাম। ছাড়পোকার অর্ডার দেব। ছাড়পোকার অর্ডার? কেন? সে আবার কি হবে? ও, আপনি জানেন না বুঝি? ছাড়পোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মেমোরি বাড়ানোর মহা ঔষধ আর নাই। বিলেতে ছাড়পোকার চাষ হয় এই জন্য। গাধা ছেলে সব দেশেই আছে, তাদের কাজে লাগে। একটু থেমে সে আবার বলল, আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে। রেলগাড়ির ফাঁক ফোকর সব জায়গা থেকে ছাড়পোকা টেনে বার করে নেয়। সাগ্রহে ভদ্রলোক প্রশ্ন করলেন, কীরকম কীরকম? বিলেটে ছাড়পোকার চাষ হয়? দাম দিয়ে কেনে লোক? আমদানি রপ্তানি হয় তুমি জানো? আমি বেচতে পারি, হাজার হাজার লাখ লাখ যত চাও। বেচন না, আমি কিনে নেব, আমার নিজের কাজে লাগবে। ছাড়পোকার রক্ত ব্রেনের ভারী উপকারী। একটা ছাড়পোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপে মারতে হয়। এরকম হাজার হাজার লাখ লাখ ছাড়পোকার রক্তে এক ছটাক ব্রেন হয়, সঙ্গে সঙ্গে ব্রেন। বিএ পাশের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি। সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না হয়ে যায় না। এমন সময়ে এক বিলেতি কাগজে ছাড়পোকার উপকারিতা পড়া গেল। অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যা ছাড়পোকা ছিল সব সদ্ব্যবহার করলাম। পরীক্ষা দিবার তখন মাত্র 3 দিন বাকি। তারপর ফল যা পেলাম নিজের চোখেই দেখুন, আমার কাছে আছে। বিএ পাস করলাম উইথ ডিস্টিংশন, ফার্স্ট ক্লাস উইথ। কাল থেকেই সে ব্যগ্র হয়েছিল, এখন সুযোগ পেতেই সার্টিফিকেটখানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোকের চোখ দুটো ছানা বড়ার মতো হয়ে উঠল বিস্ময়ে। সত্যিই একটা কথাও মিথ্যে নয়। পাস্ট উইথ ডিস্টিংশন লেখাই তো রয়েছে। বটে, এমন জিনিস ছাড়পোকা কে জানতো গো? পয়সা খরচ করে ছাড়পোকা কিনতে হবে না, তোমার বিছানাতেই রয়েছে, হাজার হাজার লাখ লাখ যত চাও। তোমার ভয়ানক ঘুম বলে জানতে পারোনি। এতক্ষণে কেন বলেননি আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতাম। এবেলা আমার নিমন্ত্রণ আছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে, নইলে এক্ষুনি। যাক, দুপুরে ফিরেই ওগুলো সদ্ব্যবহার করব, তারপরে পড়াতে বসবো মন্টুকে। মিহির চলে গেলে পিতা পুত্রে চাওয়াচাই হয়। অবশেষে মন্টুর বাবা বলল, ছাড়পোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে, অনেক দিনই কথা আমার মনে হয়েছে। ছাড়পোকার ব্রেনটা একবার ভাব দেখি, অবাক হয়ে যাবি তুই। খোঁজ করে এসে কামড়েছে, তক্ষুনি উঠে দেশলাই জ্বালাও, আর পাবি না তাকে। কোথায় যে পালিয়েছে তার পাত্তা নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা, এটা কি কম ব্রেন? আর এই ব্রেন তো ওদের ওই রক্তেই, কেননা মাথা তো নেই ওদের, গায়েই ওদের সব। ঠিক বলেছে মিহির।
কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। তারপর ছাড় পোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধও কম নাই। ছাড় পোকা বিজ্ঞানের সাথে সাথে শিক্ষার বিস্তার বাড়ে। ট্রামে, বাসে, সিনেমায় যেমন ছাড় পোকা বেড়েছে, তেমনি হু হু করে খবরের কাগজে কাটটিও বেড়ে গেছে। এই সেদিন বায়োস্কোপে আমার সামনেই 4.5 আনার সিটে একটা কুলি বসেছিল। তোর মনে পড়ে না মন্টু? হ্যাঁ বাবা। সে তো লেখাপড়া কিছুই জানে না। 2 মিনিট না বসতেই 2 পয়সা খরচ করে একখানা আনন্দবাজার সে কিনে আনলো। এতে শিক্ষার বিস্তার হলো নাকি? মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। চল তবে এক কাজ করি গে, তোর মাস্টার মশাই ফেরার আগে আমরা এই ছাড় পোকাগুলো সদ্ব্যবহার করে ফেলি। বেরোন তো তোরও দরকার, আর আমারও। মেমোরিটা দিন দিন কেমন যেন কমে আসছে। সেদিন শ্যামবাবুকে মনে হলো গোবর্ধনবাবু, আর গোবর্ধনবাবুকে মনে হলো হারাধন কান্ত। এ তো ভালো কথা নয় রে মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। সন্ধে পর ফিরল মিহির। কাল সারা রাত ঘুম নেই। তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিষে এতটাই ক্লান্ত যে ঘুমোতে পারলে বাজে। আসছে আলো জ্বালিয়েই শোবে। আলো দেখে যদি না আসে বেটারা, এখন নমনম করে মন্টুকে খানিকক্ষণ পড়ালেই ছুটি। মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটা একটা বিশ্রী দুর্গন্ধে ছড়িয়ে পড়ল। নতুন ধরনের এসেন্স টেসেন্স মেখেছ নাকি কিছু? ভারী গন্ধ আসছে তোমার গা থেকে। মিহির জিজ্ঞেস করল। গা নয় স্যার, মাথা থেকে। কিসের গন্ধ? বেজায় খুশবাই দিচ্ছে। ছাড় পোকার। আপনি চলে যাবার পর বাবা আর আমি দুজনে মিলে বেতন নিবারকের যত ছাড় পোকা ছিল সব শেষ করেছি। ছোট্টরামকেও বলা হয়েছিল, কিন্তু সে বেটা মোটেই বেরেন চায় না। বলে যে বীরেন সে কেয়া কাম। আর একটাও ছাড় পোকা নেই আপনার বিছানায়। হ্যাঁ? সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে শটান চিৎপটাং। মন্টু তো হতভম্ব। দারুণ সেই চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে আসেন। কী হয়েছে রে মন্টু, কী হলো? ছাড় পোকা নেই শুনে মাস্টারমশাই অজ্ঞান হয়ে গেছেন। তা তুই বলতে গেলি কেন? বারণ করলাম না তোকে? অতগুলি ছাড় পোকার ব্রেনের শোক। আমি কি করে জানবো যে উনি অমন করবেন? আমি কিছু বলিনি। উনি কি করে গন্ধ পেলেন উনিই জানেন। মুখে জল ছিটালে জ্ঞান হয় শুনেছি, ছিটাবো বাবা? অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে বের হয়, হুম। মন্টুর বাবা বললেন, কাজ নেই। জ্ঞান হলে যদি কামড় দেয় রে, ওই দেখ ভিড় করছে। মিহির তার শোক সামলে উঠল পরদিন সকাল 8:30টায়। শাড়ির মতন সারা রাত এক নাগাড়ি নাক ডাকবার পর। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।